আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি ফারজান আক্তার মুন্নি। আজকের ক্লাসে আমরা একসঙ্গে ৩টি পরিচ্ছেদ কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু পরিচ্ছেদগুলো অনেক ছোট ছোট, তাই আমরা একটি ক্লাসেই ৩টা টপিক শেষ করব। ওকে? তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। তাহলে দেখো, আজকের যে পরিচ্ছেদ ২৩, সেটা হচ্ছে কি অনুসর্গ। তো এখন অনুসর্গ কি? অনুসর্গ কাকে বলে? সংজ্ঞাটার দিকে একটু লক্ষ্য করো যে যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেসব শব্দকে অনুসর্গ বলে। যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে সেসব শব্দকে অনুসর্গ বলে। এই যে এই উদাহরণটার দিকে দেখো, সে কাজ ছাড়া কিছুই বোঝে না। কোন পর্যন্ত পড়েছ? এই যে সে কাজ ছাড়া কিছুই বোঝে না, এই বাক্যে ছাড়া একটি অনুসর্গ। ছাড়া, এই যে আন্ডারলাইন করা যে শব্দটা ছাড়া, এটা হচ্ছে একটা অনুসর্গ। কারণ এই ছাড়া শব্দটা কাজ শব্দের পরে বসে এই যে ছাড়া শব্দটা সেটাকে কি করেছে? বাক্যের সাথে সম্পর্কিত করেছে। এই জন্য এই ছাড়া যেই শব্দটা, এটা হচ্ছে কি অনুসর্গ। তার পরেরটা দেখো, কোন পর্যন্ত পড়েছ? তো তুমি যদি কাউকে বলো কোন পড়েছ, সে কিছু বুঝবে? সে কিচ্ছু বুঝবে না। কিন্তু তুমি যখন বলবে যে কোন পর্যন্ত পড়েছ, কোন যেই শব্দটা, সেটার পরে যখন তুমি পর্যন্ত শব্দটাকে যুক্ত করবে, তখন সেটা পুরো বাক্যের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যাবে। তখন তুমি বাক্যটাকে বুঝতে পারবে যে কোন পর্যন্ত পড়েছ, কোন পড়েছ, কোন পর্যন্ত পড়েছ, কোন কথাটা তোমাদের কাছে বেশি বোধগম্য মনে হচ্ছে। অবশ্যই দ্বিতীয় কথাটা, যে কোন পর্যন্ত পড়েছ। এই জন্য এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অনুসর্গ। ঠিক আছে। তারপরে দেখো যে কয়েকটি অনুসর্গের উদাহরণ: অপেক্ষা, অবধি, তারপর হচ্ছে অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতো, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সামনে হতে ইত্যাদি। এগুলো কি? এগুলো হচ্ছে অনুসর্গ। এগুলো কি? অনুসর্গ। এই যে এই অনুসর্গগুলো, এগুলো তোমাদের কিন্তু একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, না হলে তোমরা বুঝবে না যে আসলে কোনগুলো অনুসর্গ। এই যে শব্দগুলো এইখানে আছে, এইগুলো কিন্তু আমরা আমাদের কথার মধ্যে বা পড়তে গিয়ে, লিখতে গিয়ে আমরা এই শব্দগুলো কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জানি না যে এগুলো কি অনুসর্গ। তো এই জন্য এগুলোকে কি করতে হবে? বারবার পড়ে পড়ে আমাদের মেমোরাইজ করে নিতে হবে যে কোনগুলো অনুসর্গ। ঠিক আছে। তারপরে দেখো যে যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে, রে ইত্যাদি বিভক্তিও যুক্ত হতে পারে। যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে এবং র ইত্যাদি বিভক্তি যুক্ত হতে পারে। আমরা জানি কে, রে, এরে দ্বিতীয়া বিভক্তি এবং র, এর এগুলো হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তো কি বলছে? যে যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে এবং র ইত্যাদি বিভক্তিও যুক্ত হতে পারে। উদাহরণটার দিকে একটু লক্ষ্য করো, যে তোমাকে দিয়ে এ কাজ সম্ভব। তো আমরা তো বুঝতেই পারছি এখানে দিয়ে এটা হচ্ছে অনুসর্গ। সে পরীক্ষার জন্য পড়ছে, এখানে জন্য এটা হচ্ছে একটা অনুসর্গ। তো আমরা কি পড়েছি? যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে। তো সেসব শব্দটা কি? অনুসর্গের আগের শব্দটা। দেখো, তোমাকে, তোমাকে, কে, কে বিভক্তি যুক্ত হয়েছে। সে পরীক্ষার, পরীক্ষার, র বিভক্তি যুক্ত হয়েছে। তো আমরা এটার সঙ্গে কি নিচের উদাহরণের মিল পেলাম, যে যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে এবং র ইত্যাদি বিভক্তিও যুক্ত হতে পারে। তারপরের অংশটা তোমরা একটু দেখো, যে
অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? সাধারণ অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ। অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়, সাধারণ অনুসর্গ এবং ক্রিয়াজাত অনুসর্গ। সাধারণ অনুসর্গ কি? এটা একটু লক্ষ্য করো যে যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয় সেগুলোকে সাধারণ অনুসর্গ বলে। যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া, ক্রিয়া ব্যতীত অন্য শব্দ থেকে তৈরি হবে সেগুলোকে আমরা বলবো সাধারণ অনুসর্গ। উদাহরণগুলো একটু দেখো। উপরে, মাথার উপরে নীল আকাশ। মাথার উপরে নীল আকাশ। দেখো, যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয় সেগুলোকে সাধারণ অনুসর্গ বলে। এখানে কিন্তু কোনো ক্রিয়া নেই। মাথার উপরে নীল আকাশ, এটা একটা সাধারণ একটা স্টেটমেন্ট, এখানে কিন্তু কোনো ধরনের কোনো কাজ বোঝাচ্ছে না। তারপরে কাছে। কার কাছে গেলে জানা যাবে? কার কাছে গেলে জানা যাবে? আমরা বলি না যে আমি তো ওর কোনো সন্ধান পাচ্ছি না, এখন কার কাছে গেলে আমি ওর সন্ধান সম্পর্কে জানতে পারবো, বা ও কোথায় আছে এটা আমি জানতে পারবো। তো এই হচ্ছে যে কার কাছে গেলে জানা যাবে, এটাও কি সাধারণ অনুসর্গ। জন্যে, হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি। অনেক সময় হয় না যে তোমার একটা জিনিস খুবই পছন্দ, তোমার মানে এই জিনিসটা তোমার খুব প্রিয়, হয়তো এটার দাম খুব বেশি না কিন্তু তোমার কাছে এই জিনিসটা খুব পছন্দের। এটা যখন হারিয়ে যায় তখন আমাদের মনে খুব কষ্ট লাগে, তাই না? তো এই জন্য বলছে যে হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি। এটা তো আমাদের একটা সাধারণ একটা ইমোশনাল একটা স্টেটমেন্ট। তো এই যে জন্যে, এখানে এটা কি সাধারণ অনুসর্গ, কারণ এটা ক্রিয়া ছাড়া অন্য শব্দকে বোঝাচ্ছে, মানে ক্রিয়া থেকে এটা উৎপন্ন হয়নি। তারপরে দেখো দ্বারা, এমন কাজ তোমার দ্বারা হবে না। আমরা অনেক সময় অনেকের ধরো অনেকের উপরে আমাদের অনেক বেশি বিশ্বাস থাকে, তখন আমরা বিশ্বাস করে বলি যে তোমার কাজ, মানে তোমাকে দিয়ে এই ধরনের কাজ হবে না, এটা আমার বিশ্বাস আছে। আবার এটাকেই তুমি অন্যভাবে বলতেও পারো নেগেটিভলি, যে সে এই ভালো কাজটা করেছে বা সে পরীক্ষায় A+ পেয়েছে, গোল্ডেন পেয়েছে, তোমার দ্বারা এই কাজ সম্ভব না। তো আমি কি একটা খুব ভালোভাবেও বলতে পারি, আবার একটা নেগেটিভলি স্টেটমেন্ট দিতে পারি। তো এখানে দুই ধরনের স্টেটমেন্ট হতে পারে, একটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। কিন্তু কি এটা সাধারণ স্টেটমেন্ট, মানে সাধারণ একটা অনুসর্গ, সাধারণ একটা বিবৃতি, এখানে কোনো কাজকে বোঝাচ্ছে না। তো এই জন্য এটা হচ্ছে কি, এখানে এটা হচ্ছে সাধারণ অনুসর্গ। তারপরে দেখো বনাম, আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। এটা তো আমাদের কাছে খুবই পরিচিত, বিশেষ করে ছেলেদের কাছে এটা খুবই পরিচিত, যে আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। খুব মজাই লাগে, তাই না? কিন্তু বাংলাদেশ তো আমাদেরকে একটু ডিসঅ্যাপয়েন্টেড করে দেয়। সমস্যা নেই, আমরা আশাবাদী যে ভবিষ্যতে বাংলাদেশ আমাদের জন্য বিশ্বকাপ নিয়ে আসবে। আমরা আশাবাদী, আশা রাখতেই পারি। তো ঠিক আছে, বাড়তি কথা না বলি। এই যে দেখো বনাম, আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। তো এই যে এখানে আমরা পড়েছি যে উপরে, কাছে, জন্যে, দ্বারা, বনাম, এগুলো কি? এগুলো হচ্ছে সাধারণ অনুসর্গ, কারণ এগুলো ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, আমরা সাধারণ অনুসর্গ এতক্ষণ পড়লাম। এখন দেখব ক্রিয়াজাত অনুসর্গ। দেখো, ক্রিয়াজাত অনুসর্গ, যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। সাধারণ, দেখো, ক্রিয়াজাত অনুসর্গ, যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। আমরা সাধারণ অনুসর্গতে কি পড়েছি, যে যেগুলো ক্রিয়াপদ থেকে তৈরি হয় না সেগুলোকে আমরা বলি সাধারণ অনুসর্গ। কিন্তু ক্রিয়াজাত অনুসর্গ হচ্ছে এর বিপরীত, এগুলো কি ক্রিয়াপদ থেকে তৈরি হয়। তো আমরা উদাহরণগুলো একটু দেখি। যে দেখো, করে, ভালো করে খেয়ে নাও। ভালো করে খেয়ে নাও, খেয়ে নাও মানে খাওয়া, এটা কি কাজ না? তো এই জন্য বলছি কি, যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। ভালো করে খেয়ে নাও,
এখানে খাওয়াটা কি একটা কাজ। তারপরে দেখো থেকে, ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়। এই যে পদ্মা নদী পার হওয়া, ঢাকা থেকে বরিশাল যাওয়া, এইগুলো কিন্তু কি একটা কাজ। এগুলো কি কাজকে বোঝাচ্ছে। এই জন্য এই যে ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়, এটা কি এইখানে এই যে থেকে শব্দটা, এটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। কারণ এই অনুসর্গটা ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে। ঠিক আছে। তারপরে দিয়ে, মন দিয়ে পড়ালেখা করা দরকার। পড়ালেখা করা এটা কিন্তু অনেক বড় একটা কাজ। কারণ এখানে আমাদের মানসিক মানে শারীরিক পরিশ্রমের থেকে আমাদের মানসিক পরিশ্রমটা বেশি যায়। তো এটা কি? এটা একটা কাজ। মন দিয়ে লেখাপড়া করা দরকার। এখানে দিয়ে এটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। ধরে, বহুদিন বহুদিন ধরে অপেক্ষা করে আছি। ধরো একটা জিনিস আমি খুব করে চাইছি, একটা জামা কিনতে চাইছি বা একটা ফোন কিনতে চাইছি, একটা ল্যাপটপ চাইছি, বা হচ্ছে আমি চাচ্ছি যে কোনো একটা ভালো আমি পরীক্ষা দিলাম, এখন একটা ভালো রেজাল্টের অপেক্ষায় আমি আছি। তখন কিন্তু আমরা বলি যে বহুদিন ধরে অপেক্ষা করে আছি। হুম? তো এটা হচ্ছে এরকম। এটা ক্রিয়াজাত ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে। এজন্য এটা হচ্ছে কি ক্রিয়াজাত অনুসর্গ। অপেক্ষা করা এটাও একটা কাজ। বলে, সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে। সে সঙ্গে যাবে বলে, যাবে বলে এটা কি? এটা একটা কাজ। তো সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে। এখানে বলেটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। খুবই ছোট ছিল, খুবই ছোট এবং সিম্পল ছিল আমাদের এই অনুচ্ছেদটা। ছোট আর সিম্পল হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের প্রশ্ন দু একটা দিয়েই থাকে। তো এটাও আমাদের কি করতে হবে? মনোযোগের সাথে অবশ্যই পড়তে হবে। এখন দেখো আমাদের জন্য দেওয়া আছে অনুশীলনী অংশ। প্রথম প্রশ্ন দেখো, অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? অনুসর্গকে আমরা পড়েছি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ অনুসর্গ এবং আরেকটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। তো আমাদের উত্তর হবে কত? 2। সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে? তোমরা একটু অপশনগুলো পড়ো যে মাথার উপরে নীল আকাশ, ভালো করে খেয়ে নাও, মন দিয়ে লেখাপড়া করো, বহুদিন ধরে অপেক্ষা করে আছি। আমরা মাত্রই পড়লাম যে ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ হচ্ছে খ, গ এবং ঘ। তো আমাদের উত্তর হবে ক, মাথার উপরে নীল আকাশ। আচ্ছা তোমরা বলো তো আমাদের 3 নং যে প্রশ্নটা আছে সেটার উত্তরটা কি হতে পারে? নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? আমরা দেখতে পাচ্ছি যে অপশন ক এবং অপশন খ এই দুইটা আমরা পেয়েছি সাধারণ অনুসর্গে। তো আসলে আমরা হচ্ছে এই যে অপশন ঘ, এটাকে কিন্তু আমরা ক্রিয়াজাত অনুসর্গের মধ্যে পেয়েছি, যে তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি। দেখো হুবহু এরকম ছিল না, একটু অন্যরকম ছিল। এই যে দেখো লাস্টেরটা একটু খেয়াল করো যে সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে। সে সঙ্গে যাবে বলে, এখানে বলেটা কি? ক্রিয়াজাত অনুসর্গ। তো আমাদের কাছে কি চেয়েছে? যে নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? অবশ্যই এটা যে তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি। তারপরে দেখো প্রশ্ন নাম্বার 4, কোন দুটি অনুসর্গের উদাহরণ? অনুসর্গের উদাহরণ এখানে হচ্ছে অপশন গ, অভিমুখে এবং কাছে। প্রশ্ন নাম্বার 5, ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ? ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে ক্রিয়াজাত অনুসর্গ। তো ঠিক আছে, আমরা হচ্ছে এইখানের যেই পরিচ্ছেদ ছিল সেটা শেষ করেছি। অনুশীলনী যে 5টা প্রশ্ন ছিল সেটাও আমরা শেষ করেছি। এখন আমরা পড়ব আমাদের পরবর্তী পরিচ্ছেদ যোজক। ঠিক আছে, তোমরা একটু লক্ষ্য করো যে পরিচ্ছেদ 24 যোজক। যোজক কাকে বলে? পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলে? যোজক বলে। পদ, বর্গ, বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলে? যোজক। এবং, উ, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি, এগুলো কি? এগুলো হচ্ছে যোজক। পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে আমরা বলবো যোজক। তাহলে আমরা যোজকের উদাহরণ কি কি পেয়েছি? এবং, উ, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি।
বৈশিষ্ট্য অনুযায়ী যোজককে নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করা যায়। সাধারণ যোজক। এই ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে। এই ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে। রহিম ও করিম এই কাজটি করেছে। রহিম ও করিম এই কাজটি করেছে। জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো। তো কি করেছে? দুইটা শব্দ বা বাক্যকে কি যুক্ত করেছে। কে? এই যে রহিম এবং করিম এই দুইটাকে কে যুক্ত করেছে? উ। উ যে এটা হচ্ছে উ এই কথাটা রহিম এবং করিমকে যুক্ত করেছে। তো রহিম ও করিম এই কাজটি করেছে। এই দুইটাকে যুক্ত করেছে কে? উ। তো এটা হচ্ছে কি সাধারণ যোজক। জলদি দোকানে যাও। জলদি দোকানে যাও গিয়ে কি করব? তো জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো। তোমার কাজটা কি? তুমি দোকানে যাবা এবং পাউরুটি কিনে আনবা। তো এই যে দুইটা বাক্য, এই দুইটা বাক্যকে যুক্ত করেছে কে? এই এবং শব্দটি। এজন্য এটা হচ্ছে সাধারণ যোজক। ঠিক আছে, এখন দেখো বিকল্প যোজক। এই ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। এই ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। যেমন লাল বা নীল কলমটা আনো। চা না হয় কফি খান। চা খাও নাহলে কফি খাও। আমরা অনেক সময় বলি না কি খাবা? চা খাবা নাকি কফি খাবা? তো এই ধরনের যে না হয় চা না হয় কফি, লাল বা নীল, আমরা অনেক সময় বলি না তোমার কোনটা পছন্দ হচ্ছে, তুমি কোন জামাটা নিতে চাও, লাল জামাটা নাকি সাদা জামাটা? তো আমরা এখানে কি করছি? অপশন দিচ্ছি, তাকে বিকল্প অপশন দিচ্ছি যে তুমি যদি সাদাটা না নাও তাহলে তুমি কালোটা নিতে পারো, কালোটা না নিতে চাইলে তুমি নীলটা নিতে পারো। তো এই যে বিকল্প, একটা না নিলে আরেকটা করতে পারবা, এটাকেই বলা হচ্ছে কি বিকল্প যোজক। তো আমরা এটা দেখলাম বিকল্প যোজক। তারপরে হচ্ছে বিরোধ যোজক। এই ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। এই ধরনের যোজক কি করে? বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না। তাকে আসতে বললাম তবু এলো না। তো আমরা নর্মালি কি আশা করি? যে আমরা যখন কাউকে বলবো যে প্লিজ আমাদের বাসায় এসো বা হচ্ছে আমাদের বাসায় আসবি কিন্তু, ফ্রেন্ড যদি হয় আমরা বলি যে আমাদের বাসায় কিন্তু আসবি। তো তখন আমরা একটা মানে একটা আশা করে বসে থাকি যে হ্যাঁ আমি তো ওকে বলেছি আসতে, ও নিশ্চয়ই আসবে। তো এই জন্য আমরা এখানে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে তাকে আসতে বললাম তবু এলো না। এখানে একটা মন খারাপের বিষয় আছে যে তাকে আমি আসতে বললাম সে এলো না। এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না। নরমালি কি হয়? আমরা এটা বিশ্বাস করি যে যারা বেশি, বেশি পড়াশোনা করে তাদের পরীক্ষাও ভালো হয়। কিন্তু এখানে বিরোধ, এখানে কি মানে বিপরীত জিনিস ঘটে গিয়েছে। এত মানে অনেক পড়েছে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারেনি। তো এইজন্য এটা হচ্ছে কি বিরোধ যোজক। তাকে আসতে বললাম তবু এলো না। এখানে কিন্তু এবং তবু এই দুইটা হচ্ছে বিরোধ যোজক। কারণ কি? এগুলো দুটি বাক্যের মধ্যে সংযোগ, মানে এই ধরনের বাক্য দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। ঠিক আছে? কিন্তু দিয়ে কিন্তু এই দুইটা বাক্যকে কি করেছে? যোগ করেছে। কিন্তু প্রথম বাক্যের সঙ্গে দ্বিতীয় বাক্যের একটা বিরোধ তৈরি করে দিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো কারণ যোজক। এই ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ। জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি। বসার সময় নেই তাই যেতে হচ্ছে। তো এই ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ। দেখো জিনিসপত্রের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি। এখন আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলোর দাম যতই বাড়ুক আমাদের কিন্তু কিনতে হবে, কারণ আমরা না খেয়ে তো আর বাঁচতে পারবো না। তো এই যে আমাদের চালের দাম বাড়ছে, তারপরে হচ্ছে আমাদের সবজির দাম বাড়ছে, মাছ মাংস বা নিত্য প্রয়োজনীয় যে আমাদের জিনিসপত্রগুলো যা আমাদের দৈনন্দিন জীবনে লাগে, তেলের দাম বাড়ছে।
এই জিনিসগুলোর দাম যে বেড়েই চলেছে, কেউ কি কিনা বন্ধ করে দিয়েছে? না। আমরা কি না খেয়ে বসে আছি? না। কারণ কি? এগুলো আমাদের কিনতেই হবে। তো জিনিসপত্রের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি। যখন কোনো একটা জিনিস স্বল্প পরিমাণে থাকবে, অনেক সময় তোমরা এটা শুনে থাকো যে কিছুদিনের মধ্যেই তেল সংকট পড়বে, বা হচ্ছে চাল পাওয়া যাবে না, টাকা থাকবে, খাবার থাকবে না। এই ধরনের কথা যখন আমরা শুনি, তো অনেকেই কী করে, অনেকগুলো জিনিস একসঙ্গে কী করে, কিনে মজুত করে রাখে যাদের সামর্থ্য আছে। তো জিনিসপত্রের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি। যখন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়, মানুষের চাহিদাটা বেশি বেড়ে যায়, তখন কি করা হয়, জিনিসপত্রের দামটা অনেক বাড়িয়ে দেওয়া হয়। এই জন্য কি বলা হচ্ছে যে কারণ, এটা হচ্ছে একটা কারণ যোজক। এটা বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটিয়েছে, যার একটি আরেকটির কারণ। জিনিসের দাম বেড়েছে, তার কারণেই কি এটার চাহিদাটা বেশি। তারপর দেখো, বসার সময় নেই তাই যেতে হচ্ছে। আমি কেন চলে যাচ্ছি? কারণ আমার বসার সময় নেই, আমার আরও কাজ আছে। তো এই জন্য এখানে বলা হচ্ছে বসার সময় নেই তাই যেতে হচ্ছে। এটা হচ্ছে একটি আরেকটার কারণ। এই জন্য এটা হচ্ছে কারণ যোজক। এখন দেখো সাপেক্ষ যোজক। এই ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। এই ধরনের যোজক কি হয়, একে অন্যের পরিপূরক হয়ে ব্যবহৃত হয়। যদি রোদ ওঠে তবে রওনা দেব, যত পড়ছি ততই নতুন করে জানছি। তো এটা তো আমরা সবাই জানি যে আমরা যত বেশি পড়ব, আমাদের জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে, আমরা তত বেশি জানতে পারবো। যদি রোদ উঠে তবে রওনা দেব। তো অনেক সময় আমরা বলি না, তুই যদি আসিস তাহলে আমি যাব, বা তুই যদি স্কুলে যাস তাহলে আমি যাব। তো তোমার বন্ধুর উপরে কি তোমার যাওয়াটা নির্ভর করছে। এবং আমরা অনেক সময় বলি যে যদি রোদ ওঠে তবে রওনা দিব, মানে অনেক বৃষ্টি পড়ছে, তখন আমরা বলি যে যদি রোদ ওঠে তখন আমি বের হব। তো এখানে যদি এবং তবে এটা কি একটা আরেকটার সাথে সম্পর্কিত, একটা একটার উপর কি নির্ভরশীল। এজন্য এগুলোকে বলা হচ্ছে সাপেক্ষ যোজক। আর নিচেরটাও সেম, যত পড়ছি ততই নতুন করে জানছি। যত এবং ততই এখানে হচ্ছে একটা আরেকটার উপর নির্ভরশীল। এজন্য এগুলো হচ্ছে সাপেক্ষ যোজক। তো যোজক আমরা কি কি পেয়েছি? যোজক হচ্ছে এবং, উ, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি। বৈশিষ্ট্য অনুযায়ী যোজককে কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। এর মধ্যে হচ্ছে সাধারণ যোজক, বিকল্প যোজক, বিরোধ যোজক, কারণ যোজক এবং সাপেক্ষ যোজক। ঠিক আছে, এই পরিচ্ছেদটা আমাদের শেষ হলো। এরপরে দেখো আমাদের জন্য অনুশীলনী কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। আমরা একটু প্রশ্নগুলোর দিকে লক্ষ্য করব। প্রথম প্রশ্ন, যোজক কাকে যুক্ত করে? যোজক কাকে যুক্ত করে বলো তো? পদ, বর্গ, বাক্য। আমরা পড়েছি কি সবগুলোকেই যোজক যুক্ত করে। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ, সবগুলো। বিরোধ যোজক আছে কোন বাক্যে? সংখ্যাটি 17 কিংবা 18 হবে। লোকটি শিক্ষিত তবে সৎ নন। যখন বৃষ্টি থাকলো তখন সবাই রওনা হলাম। দুবার বলেছি, ফলে তৃতীয়বার বলার কোনো প্রয়োজন বোধ করিনি। সংখ্যাটি 17 কিংবা 18 হবে। আমাদের কাছে চেয়েছে কি বিরোধ যোজক, বিরোধ। দেখো এখানে অপশন খ, লোকটি শিক্ষিত তবে সৎ নন। আমরা বিশ্বাস করে থাকি বা আমরা বলে থাকি যে শিক্ষা যখন কারোর মধ্যে থাকবে, সে নর্মালি তার সৎ হওয়ার সম্ভাবনা বেশি, তার সৎ হওয়া উচিত, কারণ তার ভিতরে কি জ্ঞান, বুদ্ধি, বিবেক এগুলো আছে। কিন্তু যখন আমরা দেখব যে একটি লোক শিক্ষিত কিন্তু সে অসৎ কাজ করে বেড়াচ্ছে, সে মূর্খদের মতো কথা বলছে, সে সৎ নয়, তখন কি একটা আরেকটার সঙ্গে বিরোধ ঘটবে। তো এই জন্য লোকটি শিক্ষিত তবে সৎ নন, এটা হচ্ছে বিরোধ যোজক। প্রশ্ন নাম্বার 3, কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়? কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়? এটি হচ্ছে আমাদের কি অপশন গ, কারণ যোজক। এখন আমরা দেখব আমাদের প্রশ্ন নাম্বার 4, কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়? একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়, অবশ্যই এটা হচ্ছে কি সাপেক্ষ যোজক। যদি রোদ উঠে তবে রওনা দিব, একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। তো এটার আনসার হবে কি? এটার আনসার হবে হচ্ছে সাপেক্ষ যোজক। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা আমাদের পরবর্তী পরিচ্ছেদ
আবেগ এটা পড়ব। দেখো, মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে আবেগ শব্দ বলা হয়। আমাদের সবারই কম বেশি কি আবেগ রয়েছে, তাই না? আবেগ দিয়ে আমরা অনেক সময় কথা বলি, আবেগের বশে আমরা কত কি করে ফেলি। তো এইখানে আমরা হচ্ছে আজকে আমাদের আবেগ সম্পর্কে জানবো। তোমরা একটু মনোযোগ দিবে, ঠিক আছে? দেখো, মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে কি বলা হয়? আবেগ বলা হয়। তো এই ধরনের শব্দ বাক্যের মধ্যে অন্য শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়। এই ধরনের শব্দ কি হয়? বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়। দেখো, যেমন ছি ছি, আহা, বাহ, সাবাস, হায় হায়, হায় হায়, এরকম করে না? তো এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের আবেগ শব্দ। দেখো, নিচে বিভিন্ন ধরনের আবেগ শব্দের প্রয়োগ দেখানো হলো। সিদ্ধান্ত আবেগ। এ জাতীয় শব্দের সাহায্যে অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয়। হ্যাঁ, আমাদের জিততেই হবে। বেশ, তবে যাওয়াই যাক। সিদ্ধান্ত আবেগ। এই ধরনের শব্দের সাহায্যে অনুমোদন মানে তোমার সম্মতি, তুমি রাজি আছো? হ্যাঁ। তো এই ধরনের কি অনুমোদন, তারপরে হচ্ছে সম্মতি, কোনো কিছুতে সম্মতি জানানো যে হ্যাঁ আমি আছি। তারপর হচ্ছে সমর্থন দেওয়া যে হ্যাঁ 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 এই দলে আমি। এটা হচ্ছে কি এগুলো এই ভাবগুলো প্রকাশ করা হয় সিদ্ধান্ত আবেগে। তো আমরা অনেক সময় বলি না যে খেলা হচ্ছে তখন হ্যাঁ 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 আমাদের জিততেই হবে। তো আমি যদি হ্যাঁ যদি নাও বলি যে আমাদের জিততে হবে, তার মানে কি আমাকে জিততে হবে, আমি এটাকে বোঝাচ্ছি। তো এটার সামনে হ্যাঁ এই জন্য বলছে যে এই ধরনের শব্দগুলো বাক্যের সঙ্গে শব্দগুলোর মানে বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে কি হতে পারে? স্বাধীনভাবে ব্যবহার হতে পারে। কারণ এগুলো এই যে বাক্যের সঙ্গে কি সম্পর্কিত না, এগুলো আলাদাই ব্যবহার হয়। একটু এক্সট্রা আমাদের যেই দৃঢ়তা বা হচ্ছে আমরা এই জিনিসটাকে কতটা মানে চাচ্ছি, এই বিষয়টা বোঝানোর জন্য এগুলো ব্যবহার করা হয়। এক প্রকার ধরো গয়নাগাটির মতো, যে আমরা তো এমনিতেই ন্যাচারালি সুন্দর। তো যখন আমরা একটু সাজগোজ করি, একটু গয়নাগাটি পরি, তখন আমাদের আরেকটু বেশি ভালো লাগে। এইটাও এরকমই। তো এইজন্য এইখানে হচ্ছে হ্যাঁ, আমাদের জিততেই হবে। বেশ, তবে যাওয়াই যাক। এগুলো হচ্ছে আমাদের সিদ্ধান্ত আবেগ। তারপরে দেখো প্রশংসা আবেগ। এই ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। সাবাস! এমন খেলাই তো চেয়েছিলাম। দেখবে যেই ম্যাচের মধ্যে বাংলাদেশ খুব ভালো করে খেলবে তখন আমরা প্রশংসা করতে করতে একদম আমাদের কি নিউজ স্পিড ভাসিয়ে দিই যে হ্যাঁ এমন খেলাই তো আমরা চাই, এমনভাবেই খেলুক। কিন্তু পরবর্তী ম্যাচেই হচ্ছে আমাদেরকে খুব চরমভাবে ডিসঅ্যাপয়েন্টেড করা হয়। তো ঠিক আছে, ওই দিকে আর আমরা না যাই। তারপরে দেখো, বাহ, চমৎকার লিখেছো। অনেক সময় আমরা স্টুডেন্টদেরকে লিখতে দিই, তখন তারা যখন খুব ভালো করে লিখে তখন আমরা দেখি বলি হ্যাঁ চমৎকার লিখেছো, অনেক সুন্দর হয়েছে। তো এইগুলা কি প্রশংসা আবেগ, এগুলো হচ্ছে প্রশংসা আবেগ। ঠিক আছে, এখন আমরা দেখব আমাদের পরবর্তী যেই আবেগ, বিরক্তি আবেগ। এই ধরনের শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। বিরক্তি যে আবেগগুলো এগুলো কোন সময় ব্যবহার হয়? যখন অবজ্ঞা মানে অবহেলা করা হয়, ঘৃণা করা হয়, আর ভাল লাগছে না, বিরক্তি লাগছে, তখন হচ্ছে আমাদের যেই মনোভাবটা সেটা প্রকাশ করার জন্য আমরা বিরক্তি আবেগ ব্যবহার করি। ছি ছি, এরকম কথা তার মুখে মানায় না। যখন একটা কথা আমরা মানে খুব ভালো হিসেবে জানি কিন্তু সে খুব মানে খারাপভাবে কথা বলছে, তখন আমরা বলি ছি ছি, তোমার মুখে এই ধরনের কথা মানায় না। তারপর হচ্ছে জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না। অনেক সময় বলে জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না। এগুলো কি বিরক্তি। তো এই যে শব্দগুলো ছি ছি, জ্বালা, এগুলো হচ্ছে আমাদের বিরক্তি আবেগ। তারপরে দেখো আতঙ্ক আবেগ। আতঙ্ক, এই ধরনের আবেগ শব্দ আতঙ্ক, ঘৃণা, এই ধরনের আবেগ শব্দ আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা ইত্যাদি প্রকাশ করে। দেখো, উহ, কি বিপদে পড়া গেল,
বাপরে বাপ! কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা! আমরা এভাবে বলি না? এগুলো কি আতঙ্ক। অনেক সময় আমরা সাপ দেখে খুব ভয় পেয়ে যাই। তখন আমরা বলি, বাপরে বাপ! কি ভয়ঙ্কর ছিল সাপটা। তো এটা হচ্ছে আমাদের আতঙ্ক আবেগ। কারণ এগুলো হচ্ছে আমাদের কাতরতা, যন্ত্রণা, তারপর হচ্ছে আমাদের আতঙ্ক এগুলোকে প্রকাশ করে থাকে। তারপরে বিস্ময় আবেগ। এই ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে। বিস্মিত মানে খুব অবাক হয়ে যাওয়া। এটাকে হচ্ছে ইংলিশে বলে সারপ্রাইজড। তো এই ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে। আরে, তুমি আবার কখন এলে? আমরা সময় বলি না খুশি হয়ে, আরে, তুমি আবার কখন এলে? আহ! কি চমৎকার দৃশ্য! তো এইগুলা কি বিস্ময়কর। মানে ধরো তুমি একটা জায়গায় ঘুরতে গেলে, ধরো তুমি সেন্ট মার্টিন ঘুরতে গেলে। তো সেখানকার সমুদ্র দেখে তুমি বললে, আহ! কি চমৎকার দৃশ্য! তো এই ধরনের যেই আরে বাহ! এগুলো হচ্ছে আমাদের বিস্ময় আবেগ। তারপরে দেখো করুণা আবেগ। এই ধরনের শব্দ করুণা, মায়া, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে। আহা! বেচারার এত কষ্ট! হায় হায়! এখন ওর কি হবে? অনেক সময় দেখবে ছোট বাচ্চা, তার মা-বাবা যদি হারিয়ে যায় বা মারা যায়, তখন আমরা বলি, হায় হায়! এখন ওর কি হবে? তো আহা! বেচারার এত কষ্ট! এগুলো হচ্ছে আমাদের করুণা আবেগ। কারণ এগুলো দিয়ে হচ্ছে আমরা আমাদের করুণা, মায়া, সহানুভূতি কারোর জন্য দেখিয়ে থাকি। এরপর দেখো সম্বোধন আবেগ। সম্বোধন আবেগ। এই ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। হে বন্ধু, তোমাকে অভিনন্দন। হে বন্ধু, তোমাকে অভিনন্দন। এটা অনেক সময় আমরা হচ্ছে কোনো একটা স্পিচ, কোনো ভাষণ দিতে গেলে তখন এই ধরনের যে শব্দগুলো এগুলো আমরা ব্যবহার করে থাকি। তারপরে দেখো, ওগো তোরা জয়ধ্বনি করো। ওগো তোরা জয়ধ্বনি করো। বা হচ্ছে, ওগো শুনছো, একটু শুনে যাও। তো এই ধরনের আমরা যে এই ধরনের যে আবেগগুলো এগুলো হচ্ছে এরকমভাবে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন দেখো আমাদের সম্বোধন আবেগ। এই ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। হে বন্ধু, তোমাকে অভিনন্দন। এগুলো আমরা সাধারণত কোনো ভাষণে ব্যবহার করে থাকি, তাই না? বা ভাষণ লেখার ক্ষেত্রেও কিন্তু আমরা এগুলো ব্যবহার করেছি। হে বন্ধু, তোমাকে অভিনন্দন, তোমাকে সালাম, এই ধরনের। তারপরে, ওগো শুনছো, এদিকে শুনে যাও। এগুলো হচ্ছে আমরা খুব কাছের মানুষ যারা তাদেরকে আমরা এগুলো বলে এরকম করে ডেকে থাকি। কিন্তু এইখানে উদাহরণটা একটু অন্যরকম যে, ওগো তোরা জয়ধ্বনি করো। ওগো তোরা জয়ধ্বনি করো। তো এখানে এগুলো হচ্ছে কি আহ্বান করা হচ্ছে বা সম্বোধন করা হচ্ছে। এজন্য এগুলো হচ্ছে সম্বোধন আবেগ। তারপরে দেখো অলংকার আবেগ। এই ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয়। কি বলেছে? এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন ঘটায় না, না ঘটিয়ে কি করে? কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয়। দূর, এ কথা কি বলতে আছে? যাকগে, ওসব কথা থাক। আমরা অনেক সময় বলি না যে, যাকগে ওসব কথা থাক, ওসব আর শুনতে চাচ্ছি না, বাদ দাও। তো এই ধরনের যেই শব্দগুলো এগুলোকে বলা হচ্ছে অলংকার আবেগ। তো আমরা আজকে যেই পরিচ্ছেদটা ছিল আবেগ, এটাও শেষ করলাম। এখন দেখো আমাদের জন্য অনুশীলনীর ৫টা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলোর দিকে একটু লক্ষ্য করো যে আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয়? অবশ্যই স্বাধীনভাবে। কারণ এগুলো যদি আমরা ব্যবহার নাও করি আমাদের বাক্য হয়ে যায় বা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা বলতে পারি। তারপরে দেখো অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় শব্দে? কোন জাতীয় আবেগ শব্দে? সেটা অবশ্যই সিদ্ধান্ত আবেগে। আমরা একদম শুরুতে সেটা পড়েছি। তাহলে দেখো অপশন ক, সিদ্ধান্ত আবেগ। তারপরে দেখো নিচের কোনটি সঠিক? হ্যাঁ, সিদ্ধান্ত আবেগ। সাবাস, আতঙ্ক আবেগ না। সাবাস এটা হচ্ছে কি প্রশংসাসূচক আবেগ।
আরে, আরে কখন এলে? এটা তো বিস্ময় আবেগ। কিন্তু এখানে লিখে রেখেছি কি করুণা আবেগ। তার মানে এটা ভুল। আহা! বিস্ময় আবেগ। কিন্তু না, এটা হচ্ছে করুণা আবেগ। আহা! এখন ছেলেটির কি হবে? ও এখন কোথায় যাবে? তো এটা হচ্ছে করুণা আবেগ। তো আমরা দেখলাম কি খ, গ, ঘ এগুলো ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি ক, হ্যাঁ, সিদ্ধান্ত আবেগ। তারপরে দেখো সম্বোধন আবেগ আছে কোন বাক্যে? ওহে কি বলেছি শুনেছ? নাহ, ওকে নিয়ে আর পারি না। আরে তুমি আবার কখন এলে? দূর, ওসব কথা আমি বলিনি। তো এখানে আমরা পড়েছি যে সম্বোধন আবেগ ওগো তোরা জয়ধ্বনি কর। তাহলে এখানে দেখো অপশন ক, ওহে কি বলেছি শুনেছ? ওহে কি বলেছি শুনেছ? এটা হচ্ছে কি সম্বোধন আবেগ। তারপরে দেখো অপশন ৫, নিচের কোনটি অলংকার আবেগ? হে বন্ধু তোমাকে অভিনন্দন। আহা বেচারার এত কষ্ট। ওহ কি বিপদে পড়া গেল। ধুর পাগল, এ কথা কি বলতে আছে? এই যে দেখো অলংকার আবেগের যেই উদাহরণ ছিল, ধুর এ কথা কি বলতে আছে? যাকগে ওসব কথা থাক। তার মানে আমাদের উত্তর হচ্ছে কি অপশন ঘ, ধুর পাগল এ কথা কি বলতে আছে। তো আমরা এখন শেষ করলাম আমাদের যে আবেগ পরিচ্ছেদ ছিল সেটার অনুশীলনী অংশ। আমরা আরেকবার একটু দেখব যে আমরা আজকে কি পড়লাম। দেখো আমরা আজকে পড়লাম যে অনুসর্গ। অনুসর্গ হচ্ছে এমন কিছু শব্দ যা হচ্ছে শব্দের পরে বসে শব্দটাকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে। সেই সব শব্দকে আমরা বলি অনুসর্গ। সে কাজ ছাড়া কিছুই বোঝে না। এখানে কাজের পরে ছাড়া বসে কি করেছে? পুরো বাক্যটার সঙ্গে জুড়ে দিয়েছে। মানে সবগুলো বাক্য একসঙ্গে, মানে সবগুলো শব্দকে এই বাক্যটার সঙ্গে সম্পর্কযুক্ত করে দিয়েছে। তো এই জন্য যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেসব শব্দকে আমরা বলে থাকি অনুসর্গ। তারপর আমরা দেখেছি যে অনুসর্গ ২ রকমের, সাধারণ অনুসর্গ এবং ক্রিয়াজাত অনুসর্গ। তারপরে আমরা পড়লাম যে যোজক। যোজক হচ্ছে পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে আমরা বলি যোজক। এবং যোজক হিসেবে আমরা কি পেয়েছি? এবং, উ, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি। এবং বৈশিষ্ট্য অনুযায়ী যোজককে আমরা কিভাবে ভাগ করেছি? সাধারণ যোজক, বিকল্প যোজক, বিরোধ যোজক, কারণ যোজক এবং সাপেক্ষ যোজক। তারপর আমরা অনুশীলনী অংশ তো পড়েছি। এরপর সর্বশেষ আমরা পড়েছি পরিচ্ছেদ ২৫ আবেগ। আবেগ কি? মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করার জন্য যেসব শব্দ ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলে থাকি আবেগ শব্দ। তো এই ধরনের শব্দগুলো বাক্যে স্বাধীনভাবে ব্যবহার হয়। এগুলোর মধ্যে আছে সিদ্ধান্ত আবেগ, প্রশংসা আবেগ, বিরক্তি আবেগ, আতঙ্ক আবেগ, বিস্ময় আবেগ, করুণা আবেগ, সম্বোধন আবেগ এবং অলংকার আবেগ। তারপর আমরা অনুশীলনী অংশটা পড়লাম। এই ছিল আজকে আমাদের ক্লাস। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তারপরেও যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো। তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।